আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব পুকুরে আপনার মাছ আছে, এই মাছ থাকা অবস্থায় আপনি পুকুরে কতটুকু চুন ব্যবহার করবেন, কতটুকু লবণ ব্যবহার করবেন, কতটুকু সার ব্যবহার করবেন, কোন ধরনের সার ব্যবহার করবেন এবং কি এই সারগুলোর কাজ কি হয় এবং কি চুন লবণ ব্যবহার করলে আপনার পুকুরে কি ধরনের সুবিধা পাবেন এবং কি আসলেই ব্যবহার করা লাগবে কিনা সেই সম্পর্কে জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ইনফরমেটিভ ভিডিও আছে সবগুলো দেখতে পারেন। তো চলুন শুরু করি। যে আমরা আগে জানবো চুন লবণ সার ব্যবহার সম্পর্কে। এই জিনিসগুলো কেন ব্যবহার করব? চুন ব্যবহারের মাধ্যমে আমাদের পুকুরে পিএইচ এর মান ঠিক থাকে। পুকুরে আমরা মাছের যে খাবার দেয় সেই খাবারের অবশিষ্ট অংশগুলো কি হয় পচন হইতে সহায়তা করে এবং কি পুকুরে নানান ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস থাকে সেগুলো কিন্তু নিধন করতে এবং কি পুকুরের তলদেশে নানান ধরনের ধাতব পদার্থ থাকে, সেই ধাতব পদার্থগুলা ভাঙতে সহায়তা করে কি চুন। এখন আপনি বলবেন যে কিভাবে? চুনের ভিতরে আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ ক্যালসিয়াম এবং কি কার্বন ডাইঅক্সাইডের একটা মিশ্রণ আছে। ক্যালসিয়াম যায় কি করে ওই ধাতব পদার্থগুলোর সাথে বিক্রিয়া করে আপনার পুকুরে যে ধাতব পদার্থগুলো আছে সেগুলো কিন্তু ভাঙতে সহায়তা করে। পুকুরে ধাতব পদার্থের ভিতরে কি কি থাকে? লেড থাকে, প্লাম্বাম থাকে, আয়রন থাকে, নানান কিছু থাকতে পারে। সেই জন্য বলবো আপনার পুকুরে চুন প্রয়োগ করাটা খুবই জরুরি। এখন আপনি বলবেন যে কতটুকু ব্যবহার করবো, মাসে মাসে আপনি চুন ব্যবহার করবেন কিনা সেই সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন। তো আশা করি এটা প্রত্যেকটা ব্যবহার বিধি সম্পর্কে জানতে পারবেন। তার আগে আমরা জেনে নিই লবণ ব্যবহারের সুবিধা কি। লবণের ব্যবহারের ক্ষেত্রে আপনারা জানি যে আমাদের প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে আমরা লবণ ব্যবহার করে থাকি। আমরা জানি যে ধরেন আপনি একটা মাছ নতুন পুকুর থেকে ধরে নিয়ে আসলেন, ধরে নিয়ে এসে আপনি হয়তো বা কাটলেন, কাটাকাটি শেষ, কিন্তু আপনি এখন রান্না করতে যাচ্ছেন না। আপনি হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে রান্না করতে চাচ্ছেন বা 12 ঘন্টা পরে রান্না করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার মাথার ভিতরে প্রথম যে আইডিয়া আসবে সেটা কি? লবণ দিয়ে রাখি, অর্থাৎ লবণ দিয়ে এই মাছটাকে আমরা হয়তো বা কিছুক্ষণ রেখে দিতে পারবো। কারণ কি এই জায়গার ভিতরে যাতে গন্ধ না ছড়ায়। গন্ধটা কোথা থেকে ছড়ায়? ওই যে ব্যাকটেরিয়াগুলো যাতে গ্রো করতে না পারে, ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য আমরা কি করতেছি? এই জায়গায় লবণ দিতেছি। একই জিনিস আপনি কি করতেছেন? পুকুরে পানি দিতেছেন। পানিতে যখন লবণ দিতেছেন সেক্ষেত্রে কি হবে? পুকুরে পানিতে নানান ধরনের ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, ভাঙ্গাল থাকে, নানান ধরনের নানান কিছু থাকে, প্রোটোজোয়া থেকে শুরু করে নানান কিছু থাকে। সেগুলোকে ধ্বংস করতে কি করে? লবণ বিশেষ ভূমিকা পালন করে। এবং কি মাছের রোগ ব্যাধি যেটা আমরা বলি উকুন থেকে শুরু করে নানান ধরনের রোগ ব্যাধি যেগুলো হয় সেগুলো যাতে না হতে পারে সেই জন্য কিন্তু লবণ একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই জন্য বলবো প্রতি মাসে মাসে আপনাকে অবশ্যই লবণ ব্যবহার করাটা জরুরি। এখন আসেন সারের ব্যাপারে। সার আমরা কি কি সার ব্যবহার করে থাকি পুকুরে? রাসায়নিক সার এবং জৈব সার, আমরা এই দুইটা জিনিসই কিন্তু ব্যবহার করে থাকি। এখন আপনি বলবেন যে ভাই রাসায়নিক সার কোনটা, জৈব সার কোনটা? জৈব সার হলো কি যেগুলো আমরা কি করতেছি যে কোনো একটা জীব থেকে পাইতেছি। যেমন ধরেন যে সরিষার খোল, এটা কি পাইতেছি? এক ধরনের সরিষা থেকে বা সরিষা গাছ থেকে আমরা কি করলাম? সরিষা কালেক্ট করলাম, সরিষা থেকে আমরা কি করলাম? তেলটাকে আলাদা করে নিয়ে বাদ বাকি যে খোলটা থাকলো সেটাকে বলতেছি সরিষা খোল। এই সরিষা খোলটা আমরা ভিজে রেখেও কিন্তু পুকুরে দিয়ে থাকি। এতে করে কি হয়? জৈব সার আমরা দিলাম। পাশাপাশি আমরা কি করে থাকি? বিভিন্ন ধরনের কম্পোস্ট সার অথবা আমরা গোবর সার ব্যবহার করে থাকি। সেটাও কিন্তু এক ধরনের জৈব সার, অর্থাৎ একটা জীব থেকে আসছে। সেটা কি? গোবর। গোবরটা আসছে কোথা থেকে? গরু থেকে, তাই না? গরু কি খাইছে? ঘাস খাইছে। এই মাধ্যম দিয়ে কিন্তু আমাদের কাছে কিন্তু গোবরটা আসে, সেটা কিন্তু জৈব সার। এখন আসলে রাসায়নিক সার জিনিসটা কি? রাসায়নিক সার হলো রাসায়নিক ভাবে যেটা তৈরি করা হয়েছে সেটাকে বলা রাসায়নিক সার। সেই জিনিসটা কি? সেটা হলো ড্যাপ সার, পটাশ সার, ইউরিয়া সার বা টিএসপি সার। এই জিনিসগুলো কিন্তু আমরা পুকুরে ব্যবহার করে থাকি। এখন আপনি বলবেন যে এই জিনিসগুলো ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায়? যখন আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করবেন সেক্ষেত্রে আমরা বলে থাকি রাসায়নিক সার ব্যবহার করাটা জরুরি এবং কি পাশাপাশি জৈব সার ব্যবহার করা জরুরি। এখন আপনি বলবেন যে জৈব সার ব্যবহারের মাধ্যমে কোন ধরনের প্রাকৃতিক খাবার তৈরি হয়? জৈব সার ব্যবহারের মাধ্যমে আপনার পুকুরে জুপ্লানন তৈরি হবে। জুপ্লানন কি? জুপ্লানন হলো এক ধরনের প্রাণীকণা যেগুলো খেয়ে মাছ বড় হয় এবং কি মাছের খুব প্রিয় খাবার। পুকুরে ব্যানথ্রোপস, সাইক্লোপস, সাইপ্রিস এবং কি দেখা যায় মাইক্রোসাইক্লোপস, ম্যাক্রোসাইক্লোপস থেকে শুরু করে নানান ধরনের প্রাণীকণা আমাদের পুকুরে কিন্তু তৈরি হয়। আর পশুকণা বা প্রাণীকণা এগুলো কিন্তু মাছ খুব সুন্দর করে খেয়ে নেয় এবং এগুলো খেয়ে মাছ কিন্তু আপনার পুকুরে খাদ্য খরচ কমাইতে পারে। তারপর যখন আমরা কি করি? পুকুরে রাসায়নিক সার ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের পুকুরে কি হয়? আমাদের পুকুরে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়। এই ফাইটোপ্লাঙ্কটনের মাধ্যমে কি হয়? আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ দেখা যায় সবুজ শ্যাওলা তৈরি হয়েছে। অর্থাৎ আমরা রাসায়নিক সার ব্যবহার করে পুকুরে ফাইটোপ্লাঙ্কটন তৈরি করি। আর যখন আমরা জৈব সার ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ অণুজীব বা এই জায়গায় পশুকণা বা প্রাণীকণা তৈরি হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসলে যে এই যে তিনটা জিনিস আমরা বলতেছি, এই তিনটা জিনিস ব্যবহার করার মাত্রা কি হবে এবং কি কোন সময় ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আমরা জানতে পারবো। চুনটা আমরা সকালবেলা অথবা বিকালবেলা ব্যবহার করবো এবং কি চুনের পরিমাণটা হবে মাছ থাকা অবস্থায়, মাছ যখন আসে পুকুরে সেই অবস্থায় আমরা কি করবো? আমরা চুন ব্যবহার করবো শতাংশে 150 গ্রাম থেকে 400 গ্রাম। প্রথম দিন 150 গ্রাম ব্যবহার করলাম, পরের দিন আমরা 150 গ্রাম ব্যবহার করবো। এইভাবে 300 গ্রাম 400 গ্রাম করে আমরা চুন ব্যবহার করবো মাছ থাকা অবস্থায়। যদি এই মাছ যদি ছোট অবস্থা হয় অর্থাৎ রেণুপোনা হয় সেক্ষেত্রে কমপক্ষে
15 দিনের আগের আমরা কোনোভাবেই আমরা চুন ব্যবহার করব না। কারণ কি, রেণু পোনা অবস্থায় আমরা জানি এখানে অক্সিজেন স্বল্পতা হওয়ার চান্স থাকে বা এদের অক্সিজেন চাহিদা অনেক বেশি থাকে, এবং কি এই জায়গায় রেণু পোনার পুকুরে আমরা বলে থাকি যে হাঁটা চলা করতে না করি, পুকুরে নামতে না করি। এক্ষেত্রে আমরা বলবো যে রেণু ছাড়ার কমপক্ষে 15 দিনের ভিতরে আপনি কোনো প্রকার চুন, লবণ, সার ব্যবহার করবেন না। এখন আপনার মাছ থাকা অবস্থায় যেটা বড় মাছ চাষ করবেন, সেক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে আপনার প্রতি 15 দিন থেকে 1 মাস অন্তর অন্তর আপনি চুন ব্যবহার করতে পারবেন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে। এখন আপনার বললাম যে প্রয়োজন হয় সেক্ষেত্রে বলতে, যদি অধিক গণতে মাছ চাষ করেন সেক্ষেত্রে 15 থেকে 20 দিন পর পর আপনি চুন ব্যবহার করবেন। আর যদি আপনার মাছ যদি সঠিক গণতে এয়ারোডর বিহীন মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনি 20 থেকে 25 দিন বা 25 থেকে 30 দিন অন্তর অন্তর আপনি চুন ব্যবহার করবেন। এখন চুন ব্যবহার করার নিয়মটা কি? চুন ব্যবহার করার নিয়ম হলো আগের দিন চুনটাকে ভিজে রেখে দিয়ে পরের দিন সকালবেলা, অথবা আপনি কি করতে পারেন সকালবেলা ভিজে রেখে বিকালবেলা ব্যবহার করতে পারেন, অথবা 24 ঘন্টা আগে ভিজে রেখে আপনি চুন ব্যবহার করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি কি করতে চাচ্ছি, গরম চুন ব্যবহার করতে চাচ্ছি, সেক্ষেত্রে মাছ থাকা অবস্থায় চুন ব্যবহার করা নিষেধ করবো। কারণ গরম চুন পুকুরে পিএইচ বাড়াই দিতে পারে এবং মাছের ক্ষতি করতে পারে। এই জন্য আমরা বলবো গরম চুন না ব্যবহার করার জন্য। এখন আসেন যে লবণের ক্ষেত্রে, লবণ আপনি সকালবেলা অথবা বিকালবেলা ব্যবহার করবেন। এই ক্ষেত্রে লবণ আপনি শতাংশে 250 গ্রাম করে ব্যবহার করবেন। যদি অধিক ঘনত্ব হয় সেক্ষেত্রে 15 থেকে 20 দিন পর পর, আর যদি আপনার মাছের যদি ঘনত্ব সঠিক থাকে সেক্ষেত্রে 25 থেকে 30 দিন অন্তর অন্তর আপনি লবণ ব্যবহার করবেন। এখন আপনি বলেন যে সার ব্যবহার করবো কিভাবে? সার ব্যবহার সম্পর্কে আমাদের কিন্তু ডিটেল ভিডিও দেওয়া আছে, সেইগুলো দেখে নিতে পারেন। পাশাপাশি আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি, সেটা কি, যদি আপনি খোল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি শতাংশে 200 গ্রাম করে খোল ব্যবহার করবেন প্রতি 15 থেকে 20 দিন অন্তর অন্তর। যদি আপনি কি করেন, খোলটাকে 24 ঘন্টা ভিজিয়ে রেখে আপনি ব্যবহার করেন, আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। গোবর ব্যবহার করার নিয়ম কি? গোবরের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, প্রতি শতাংশে 700 থেকে 800 গ্রাম, অথবা আপনি 1 বিঘা জায়গাতে 33% জায়গাতে 20 থেকে 25 কেজি আপনি গোবর ব্যবহার করতে পারেন। গোবরটা কি হবে, আদা শুকনা, অর্থাৎ একদম শুকনাও না, আবার মাত্র গোবর কালেক্ট করেছে এই ধরনের গোবরও আপনি ব্যবহার করবেন। অর্থাৎ আদা শুকনা 10-15 দিন আগে কালেক্ট করা এই ধরনের গোবর আপনি ব্যবহার করবেন। গোবরের ভিতরে ছোট ছোট প্রাণীকণা থেকে শুরু করে ছোট ছোট খড়ের কুটরা এবং কি দেখা যায় ঘাসের খণ্ড থাকে। এগুলো থেকে কি হয়, বিভিন্ন প্রকার প্রাকৃতিক খাবার তৈরি হয়। যে খাবারটা কি হয় আমরা জানি, অণুজীব, বা এই জায়গায় বলে থাকি এই জায়গায় প্রাণীকণা বা পশুকণা তৈরি হয়। এই জায়গায় দেখা যায় আপনার এই জায়গায় পেরিফেডন তৈরি হওয়ার একটা বিশেষ সুবিধা থাকে, যার কারণে আমরা বলে থাকি পুকুরে আপনি গোবর ব্যবহার করতে পারেন। তবে গোবর ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যাতে আপনি কি করেন, গোবরটা অবশ্যই সাদা মাছ বা বাংলা মাছ বা কার্বোদের মাছের ক্ষেত্রে ব্যবহার করেন। যদি কমার্শিয়াল মাছ চাষ হয় সেক্ষেত্রে গোবর ব্যবহার করা নিষেধ করবো। এরপর আসেন যে রাসায়নিক সার। রাসায়নিক সারের ক্ষেত্রে যদি আসেন সেক্ষেত্রে ইউরিয়া আমরা মাসে একবার ব্যবহার করব। ইউরিয়ার পরিমাণ কি হবে, শতাংশে আমরা 150 গ্রাম থেকে 200 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারি। তবে এটা সর্বোচ্চ মাত্রা, তবে চেষ্টা করতে হবে 50 গ্রাম থেকে 100 গ্রাম ব্যবহার করলে আশা করি পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্লাঙ্কটন তৈরি হবে, সবুজ শ্যাওলা তৈরি হবে। এখন আপনারা বলবেন যে টিএসপি অথবা ড্যাপ সার আমরা কতটুকু ব্যবহার করব? টিএসপি মানে ট্রিপল সুপার ফসফেট, অথবা আপনি ড্যাপ সার ডিএপি সার ব্যবহার করতে পারেন। টিএসপি সার আপনি 1 বিঘা জায়গার জন্য আপনি কি করবেন, মাত্র 1500 গ্রাম ব্যবহার করলে এনাফ। অর্থাৎ আশা করতেছি আপনারা 4 ফিট গভীরতার পুকুরের জন্য এইটুকু ব্যবহার করবেন। এখন এই টিএসপি সার আমরা জানি সহজে গলে না, এটাকে আপনাকে 24 ঘন্টা আগে ভিজে রেখে, ড্যাপ সারকে ভিজে রেখে আপনি কি করবেন, 24 ঘন্টা পরে পুকুরে প্রয়োগ করতে হয়। আপনি বলবেন যে পটাশ সারের ব্যবহার কি? পটাশ সার ব্যবহার করলে পুকুরে নানান ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, ভাইরাস এগুলো কিন্তু হয় না, এই জন্য কিন্তু পটাশ সার ব্যবহার করা হয়। অনেক খামারি ভাইরা আছেন যারা পটাশ সার ব্যবহার করতে চান না, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, বিকেসি ব্যবহার করতে পারেন বা জীবাণুনাশক ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে দেখা যায় যদি পটাশ সার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রতি শতাংশ জায়গা থেকে 30 থেকে 40 গ্রাম বা 50 গ্রাম পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন। এই যদি জিনিসগুলো আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আশা করি মাছ চাষের জন্য আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হবে। এবং কি আমরা জানি মাছ থাকা অবস্থায় এই যে চুন, লবণ, সার এগুলো ব্যবহার করাটা খুবই জরুরি। কারণ আমরা জানি যে পুকুরে মাছ চাষটা এমনি এমনি হয় না। মাছ চাষ করতে গেলে আপনাকে সাধনা দিতে হবে, এই জায়গায় আপনাকে কি করতে হবে, মাছের খাবার দিতে হয়, পাশাপাশি পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে হয়। এই জিনিসগুলো আমরা যদি নিয়মিত ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের মাছ চাষটা অবশ্যই লাভজনক হবে। এখন আপনি বলবেন যে ভাই এই জিনিসগুলো যদি ব্যবহার না করি সেক্ষেত্রে কি সমস্যা পড়বে? সেক্ষেত্রে দেখা যায় চুন ব্যবহার না করলে সেক্ষেত্রে আপনার পুকুরে প্রাকৃতিকভাবে যে পচনটা হয় সেই পচনটা হবে না। লবণ ব্যবহার করলে দেখা যায় আপনার পুকুরে কি হবে না, আপনার পুকুরে মাছ অসুস্থ হয়ে থাকবে। তার মানে আপনার পুকুরে যদি পচন না হয় সেক্ষেত্রে পুকুরে এই জায়গায় অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, পুকুরে মাছের খাবার তৈরি হবে না, এবং কি পুকুরের তলদেশ মাছ চাষের জন্য অনুপযোগী হয়ে যায়, মাছ ওই জায়গায় বসবাস করতে পারবে না, মাছের জন্য একদম অনিরাপদ একটা বাসস্থান হয়ে যাবে, যে জায়গায় মাছ চাষ আপনার জন্য লাভজনক হবে না। যদি মাছ অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে বারবার আপনাকে মেডিসিন খরচ করতে হবে, আর মেডিসিন খরচ করতে গেলে দিন শেষে অনেক পরিমাণে আপনাকে হ্যাসেল ফেস করতে হবে। আর রোগাক্রান্ত মাছ কেউ কিনতে চায় না। যদি মাছ যদি অসুস্থ হয়ে পড়ে বা মাছের গায়ে যদি স্পট থাকে বা ক্ষত থাকে সেই মাছ কিন্তু কেউ কিনতে চায় না। এই জন্য এই জিনিসগুলো ব্যবহার করা খুবই জরুরি। তারপর দেখা যায় সার ব্যবহার করি কেন? সার যদি ব্যবহার করি সেক্ষেত্রে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয়। যদি প্রাকৃতিক খাবার না তৈরি করে আপনার মাছ চাষ করতে হয় সেক্ষেত্রে মাছ খাবে বাঁচবে, মাছের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এর পাশাপাশি দেখা যায় মাছের কালার ঠিক আসে না, মাছের খাবার যেহেতু বেশি লাগে সে কারণে দেখা যায় আমাদের লস হওয়ার একটা সম্ভাবনা থাকে।
এর পাশাপাশি আমাদের পুকুরে মাসে মাসে জিওলাইট ব্যবহার করতে হয়, প্রোবায়োটিক ব্যবহার করতে হয়। জিওলাইট আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা শতাংশে 50 গ্রাম থেকে 150 গ্রাম পর্যন্ত জিওলাইট ব্যবহার করতে পারি। ছোট মাছের পুকুর হলে সেক্ষেত্রে আমরা কি করবো 50 গ্রাম থেকে 70 গ্রাম, আর যদি বড় মাছ হয় সেক্ষেত্রে আমরা 100 গ্রাম থেকে 150 গ্রাম জিওলাইট ব্যবহার করবো। জিওলাইটটা সকালবেলা অথবা বিকালবেলা ব্যবহার করতে পারি। এর পাশাপাশি আমরা পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করি। সেই প্রোবায়োটিকটা কি হবে, প্রোবায়োটিকটা আমরা প্রতি 4 ফিট গভীরতার পুকুরের জন্য আমরা কি করব 10 গ্রাম প্রোবায়োটিক ব্যবহার করব, সাথে মোলাসিস ব্যবহার করব বা চিটাগুড় ব্যবহার করব মাত্র 20 গ্রাম। এতে করে আমাদের পুকুরে ভরপুর প্রাকৃতিক খাবার তৈরি হবে, যার মাধ্যমে আপনার মাছ চাষ হবে নিরাপদ, মাছ চাষ হবে সহজ, মাছ চাষ হবে আপনার জন্য লাভজনক, এবং কি মাছ চাষ হবে আপনার জন্য হ্যাসেল ফ্রি, এবং কি এই জায়গায় মাছ চাষ করলে আপনার কি হবে কোনো প্রকার ঝুঁকি থাকবে না। এতে করে কি হবে আপনার মাছের খাদ্য খরচ কমে যাবে, অন্যদিকে আপনার মাছের কালার ভালো আসার কারণে মাছের দাম ভালো পাবেন, মাছের সাইজ বড় হওয়ার কারণে আপনার দেখা যাবে কি মাছ আপনার পুকুর থেকে বেশি দামে কিন্তু কিনে নিয়ে যাবে। অর্থাৎ আপনি ঘরে বসেই ইনশাল্লাহ আশা করে যে মাছ চাষে কিন্তু ভালো একটা টিপস পেয়ে যাচ্ছেন। এই টিপসগুলো কোথায় পাচ্ছেন? সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে। তো এই জন্য আপনাকে কি করতে হবে, নিয়মিত এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, যাতে করে আপনার পাশে আর একটা খামারি ভাইরা যাতে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারে, মাছ চাষ করে যাতে লোকসান না করেন। অনেক খামারি ভাইরা আছেন যারা বিদেশ থেকে খামার করতেছেন, দেশের ভিতরে খামার করতেছেন, দিন শেষে তাদের সঠিক একটা গাইডলাইন দরকার হচ্ছে, সেই গাইডলাইনটা তারা দিতে পারতেছেন না। সেক্ষেত্রে আমরা কি দিচ্ছি, আমরা একটা গাইডলাইন বই দিচ্ছি, আমাদের থেকে এসে তেলাপিয়া নেওয়ার সাথে সাথে আমরা কিন্তু একটা গাইডলাইন বই দিচ্ছি। পাশাপাশি ওই খামারির বাড়িতে যারা আছেন তাদের কিন্তু আমরা কিন্তু যে কোনো একজনকে সবসময় আমরা মনিটরিং রাখতেছি, যার মধ্যে কি হচ্ছে প্রতি 10 দিন 15 দিন অন্তর অন্তর তার সাথে একটা কথা হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে কি খামারি যে বিদেশ আছেন উনি কিন্তু প্রবাস থেকে কিন্তু খামার করে কিন্তু লাভবান হতে পারতেছেন। অনেক খামারিকে আমরা এরকম পাইছি যে প্রবাস থাকেন 20-22 যাবত মাছ চাষ করতেছেন কিন্তু লাভবান হতে পারতেছেন না। আমাদের থেকে গত 2 বছর যাবত ব্যবসা শুরু করছেন, খুব ভালো করতেছেন। কারণ কি ওই যে গাইডলাইন বইটা পাইছেন, এই গাইডলাইন বই 2 জায়গাতে আছে, একটা প্রবাসে আছে আর একটা দেশে আছে। দেশে যে তার বাবা চাচা মামা এরা চাষ করতেছেন তাদের কাছে রাখছেন, আর আমরা কি করছি তাদেরকে একটা মনিটরিং রাখছি। এর মাধ্যমে কি হচ্ছে খামারিরা লাভবান হতে পারতেছে। এই জন্য বলবো আপনারা যারা মাছ চাষ করতেন সেক্ষেত্রে আমি বলবো সঠিক ট্রেনিং নিয়ে সঠিকভাবে মাছ চাষ করাটা উচিত, এবং কি আপনার মাছ চাষে কি করণীয় কখন কি করণীয় সেটা আপনার জানা উচিত। এগুলো জেনে বুঝে যদি মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনার লাভবান হতে পারবেন। অর্থাৎ আগে যদি জানতে পারেন সেক্ষেত্রে আমল করতে সহজ হয়। অর্থাৎ আপনি যদি না জানেন সেক্ষেত্রে আপনি জানবেন না আসলে কি কারণে মাছের সমস্যা হচ্ছে, মাছের কতটুকু খাবার দেবেন, কিভাবে খাবার দেবেন সেই সম্পর্কে জানেন না। এই জিনিসগুলো আমরা কিন্তু গাইডলাইন দিয়ে দিচ্ছি, আপনারা বসে বসে ভিডিওগুলো দেখবেন, দেখলে আশা করি আপনাদের জন্য এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর আমরা যদি বাংলা মাছ উৎপাদন করি না সেক্ষেত্রে আমাদের কাছে বাংলা মাছের পোনা পাবেন না, শুধুমাত্র এসে তেলাপিয়ার পোনা পাবেন। সে এসে তেলাপিয়ার পোনা যদি লাগে সেক্ষেত্রে যোগাযোগ করবেন, এবং কি গাইডলাইন বইটা ফ্রিতে পেয়ে যাবেন। এবং কি পাশাপাশি আমাদের যে পরবর্তী সার্ভিসগুলো আছে, খোঁজখবর নেওয়া হয়, ফোন দিতে আসেন, কোনো প্রকার আমরা কিন্তু চার্জ নিই না। তো আশা করি আপনারা আমাদের সাথে ছিলেন এবং কি ভবিষ্যতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।